সামান্য চাষার এত বড় শহর যে আমার প্রধান শিবশালার আজিম খার হাত কেটে দিয়েছে, আমি সেই বেকুবটাকে এমন শিক্ষায় দিব সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই করুন জনাব, তাই করুন। নইলে সামান্য শাসাতে চা হচ্ছে, আরো দিন দিন বেড়ে চলছে। আর ওই বেয়াদব চাষাগুলো বুঝুক, সম্রাটের কর্মচারীকে বেয়াদবি করলে নিজের জীবন দিয়ে তার খেসারত দিতে হয়। আমি ভেবে আশ্চর্য হচ্ছি ওজির সাহেব, সম্রাটের কর্মচারীকে এমন শাস্তি দেওয়ার সাহস সে কি করে পেল? মুঘল হাটের যে এমন দুঃসাহসী নৌজন আছে বলে আমার তা জানা ছিল না। তাই বলছি জনাব, এই বেয়াদবটা আপনি কঠিন শাস্তি দেন, যা দেখে তাম মুঘল হাটির আতঙ্কে শিউরে উঠবে। আমি ভাবছি এই অন্যার কি শাস্তি হতে পারে ওজির সাহেব? আমার বিচারে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আপনার যুক্তি সত্যি প্রশংসা ওজির সাহেব। আমি সে বেকুবটাকে এমন শাস্তি দেব যা দেখে তামাম মানুষেরা বুঝতে পারে এই আমি বিচারক, এই বিচার থেকে কোনদিন রেহাই পায়নি আর আজও পাবে না। বিচার করুন মহারাজ, বিচার করুন। বিচার বিচার আমি ঠিকই করবো। আজের বিচার তোমার হাত যে কেটে রেখে দিয়েছে সে বেকুবটাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তবে তুমি পারলে না তার মাথাটা কেড়ে আমার এই রাজ দরবারে হাজির করতে। সত্যি পরীক্ষায় আমি তার কাছে হেরে গেছি মহারাজ। একটা সামান্য শিবশালার হাতে তুমি পরাজয় বরণ করে ফিরে আসলে এই রাজমহলে, তোমাকে একটু লজ্জা হলো না? তোমার মতন কাপুরুষকে আমার প্রধান শিবশালার নিযুক্ত রাখে আমার বড় ভুল হয়েছে। আমার অপরাধ ক্ষমা করবেন জনাব। হঠাৎ বেকায়দায় বলে তার কাছে পরাজয় বরণ করে তার কাছে তুমি পরাজয় বরণ করে রাজমহলে ফিরে আসলে, আর শুধু তোমার একটা হাত কেটে রেখেছে। আমি হলে তার মাথা মুন্ড কেটে রাজমহলে হাজির করতাম। আপনি তাহলে আমাকে বেজ্জতি করছেন? রাজনীতি ভক্তি তোমার আছে? একটা সামান্য চাষার কাছে পরাজয় বরণ করে ফিরে আসলে রাজমহলে, এমনই তাগত দিয়ে এই নয়ন করে তুমি প্রধান শিবসভা আমার একজন শিবশালাকে এমন কঠিন শাস্তি দিবে তার কোনো বিচার হবে না। সম্রাটের বিচার থেকে কেউ রেহাই পাবে না। উজির সাহেব, বিচার আমি ঠিকই করব। কোথায় কোথায় সে কাফেরের বাচ্চা? আমার সৈন্যরা তাকে বন্দী করে রেখেছে মহারাজ। এই কে কোথায় আছিস? বন্দীকে দরবারে পাঠিয়ে দে। এই নেন জনাব। আমার প্রণাম গ্রহণ করুন জনাব। এই নাম তোমার? হেমন্ত দেব। হেমন্ত সেন, তুমি নাকি আমার প্রধান শিবশালার হাত কেটে দিয়েছ? অভিযোগ সত্য। তোমার খবর স্পর্ধা যে
আমার প্রধান শিবশালা হাত কেটে দিয়েছ, এই শহর তোমার কোথায় থেকে এলো? জানো এই শাস্তি তোমার কি হতে পারে? জানি জনাব, হয়তো হয়তো আমার মৃত্যুদণ্ড হবে। মৃত্যু তুমি ভয় করো না। না, এই হেমন্তদেব কখনো মৃত্যু ভয়ে তার কর্তব্যের পথ থেকে পিছিয়ে যায় না। হুকুম দিন জনাব, আমি এই কাবেরকে হত্যা করে আজিম খা আমার সম্মুখে দাঁড়িয়ে আর তোমার এই বিরক্ত দেখাইতে হবে না। ইয়াদ রেখো, এইটা কিন্তু সম্রাট দরবার। হত্যা করতে হলে আমি নিজ হাতে তাকে হত্যা করব। শোনো যুবক, তুমি যে অন্যায় করেছ তার শাস্তি হবে খুব ভয়াবহ, খুব কঠিন, যা দেখে কোনদিনে মুকুল হাটের মানুষ বুঝতে পারে নাই। আপনার সিংহাসন আমার গায়ে প্রবেশ করে আমার মা বোনদের হাত ধরে টানাটানি করবে, আর আমি তার উচিত জবাব দিয়েছি বলে আমার শাস্তি হবে কঠিন, নির্মম, আশ্চর্য, আশ্চর্য সম্রাটের বিচার। তাও হতো না যদি তুমি আমার প্রধান শিবশালার আজিম খান মন্ডুরা কেটে আমার রাজ দরবারে হাজির করতে। তাই বলে আমার কঠিন শাস্তি। এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, কারণ আমি যে বিচারক, আমার বিচার থেকে অপরাধী কোনোদিন রেহাই পাই নাই, আর আজও পাবে না। তাহলে তাহলে কি শাস্তি আমার অনেক বাচ্চ, তোমাকে আমি এমন শাস্তি দেব যা শুনে তোমার মুকুল হাটির মানুষ আশ্চর্য হয়ে ওঠে। জনাব, তোমাকে এমন কঠিন শাস্তি দেব যা তুমি কোনোদিন কল্পনা করতে পারো নাই। কিন্তু আমি ভাবছি তোমাকে কি শাস্তি দেওয়া যাবে। হ্যাঁ, তোমার শাস্তি হবে মুক্তি। জনাব, জনাব, এখানে শেষ নয়, সারা জন্মের জন্য আমি তোমাকে বন্দি করে কারারুদ্ধ করে আমি রাখবো। আমি আমি সারা জীবন কারা যন্ত্রণা ভোগ করবো। হ্যাঁ, তবে নহ পৃষ্ঠে কারাগারে নয়, আমার হৃদয় মুখের বাজে। জনাব, হ্যাঁ নওজোয়ান, এসো, তুমি আমার মুখে এসো। জনাব, আপনি আপনি সত্যি মহানুভব জনাব। জানো নওজোয়ান, এতদিন যাবৎ আমার তোমার মতন এক বীর পুরুষ আমি খুঁজেছিলাম, কিন্তু গাছ আমি তা পেয়েছি। যে নওজোয়ান আমার প্রধান শিবশালার হাত কেটে দিয়ে রেখেছে, তার মতন বীর যোদ্ধা আমার যে বিশেষ প্রয়োজন। আজ থেকে তুমি হবে আমার প্রধান শিবশালা। জনাব, আহা, এতদিন যাবৎ আমি আমার যোগ্যতা ব্যক্তি হয়েছি। জনাব কি তাহলে বিচারে ভুল করিনি আজিম খা, বিচার আমি ঠিকই করব, তবে এই হেমন্ত দেবের নয়। বিচার করব তোমার। আমার তোমার সামান্য একটি চাষার কাছে যে পরাজয় ধারণ করে
ফিরে আসতে পারে রাজ দরবারে, সে আমার শিবশালার যোগ্যতা নয়। আর সে নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি করতে পারে, আর তার স্থান এই সম্রাট মহলে নয়। তাই তাই আমি তোমাকে দিলাম নির্বাসন দণ্ড। জনাব, আপনি আমার অপরাধ ক্ষমা করবেন জনাব। ক্ষমা অসম্ভব। আমি সম্রাট যা বলেছি আমি তাই করবো। আজিম খা, শোনো আজিম খা, একদিন আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম ওই শাহী তলোয়ার, আজ পুনরায় তোমার হাত থেকে আমি নিজ হাতে তুলে নিলাম। হেমন্ত দেব, এই নাও দাও, এই নাও সম্রাটের দাও। আপনার এই মহানুভবতার কথা আমার চিরদিন মনে থাকবে জনাব। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। পারবে হেমন্ত, পারবে। যে সত্যিকারের মানুষ, তার মাঝে খোদা তাআলার মাঝে, তার মাঝে বিদ্যমান আজিম খা, এই মুহূর্তে তুমি মামা রাজমহলতে অনেক দূরে চলে যাও। তোমাকে দেখে আমার চিন্তা হচ্ছে। যাও আজিম খা, এই মুহূর্তে তুমি অনেক দূরে চলে যাও। ঠিক আছে, আমার নাম সেনাপতি আজিম খা। এই প্রতিশোধের বদলা যদি আমি না দিতে পারি, তাহলে আমার নাম আজিম খা নয়, আজিম খাই নয়। ওদের সাহেব, আপনি বড়ই নিশ্চয় আশ্চর্য হয়েছে। একই সম্রাটের বিচার, বিচারে কোনদিন ন্যায্য তা কোনদিন ভুল করে না। ওদের সাহেব, যাও হেমন্ত, তুমি তোমার প্রাসাদে ফিরে যাও। তাই যাচ্ছি জনাব। যাওয়ার আগে বলে যাচ্ছি, আজ আপনি আমাকে ভরসা করে যে সম্মানে সম্মানিত করেছেন, যেমন করে হোক আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে সেই সম্মান রক্ষা করবো। আর একটি কথা বলে যাচ্ছি জনাব, আপনি আজ আমাকে বিশ্বাস করে যে তরবারি হাতে তুলে দিয়েছেন, এই তরবারির সম্মান যে কোনো মূল্য আমি রক্ষা করবো, প্রয়োজনে জীবন দিব। তবে এই তরবারির এতটুকু মর্যাদা অক্ষুণ্ণ হতে দেবো না, ক্ষুণ্ণ রাখবো, অক্ষুণ্ণ রাখবো, অক্ষুণ্ণ রাখবো। কোথায় ওদের সাহেব, কোথায় সম্রাট? আমি সম্রাটের শক্তি পরীক্ষা চাই। সম্রাট তোমার সামনে দাঁড়িয়ে। কে তুমি? ওই মালিক চায় রাঙ্গা সর্দার। কে চাই তোমার? শক্তি পরীক্ষা, আসুন শক্তি পরীক্ষা দেন। তুমি কি উন্মাদ? আর একটা তাই, আপনাদের লোক আমার একমাত্র সন্তানকে বন্দী করে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। তাই আমি চাই সম্রাটের খুন। হুঁশিয়ার, বদতমিজ, এই সম্রাটের সম্মুখে দাঁড়িয়ে আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে উতল করব। সেই শক্তি পরীক্ষা নিতেই তো এখানে এসেছি সম্রাট। আসুন শক্তির পরীক্ষা দিন। ওদের সাহেব, আজ তবে বিয়াকো আসুন যুদ্ধের তবে। শব্দ চিরদিনের জন্য মিটিয়ে দেই।
আমি রক্ষা করব। আসুন তবে তবে আয় তবে ইচ্ছা করলে আমি আপনাদের দুজনকে হত্যা করতে পারতাম, কিন্তু না, আমি আপনাদেরকে হত্যা করব না। এবার আমার পুত্রকে ধীরে ধীরে আপনারা হবেন মুক্ত। বলুন বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন আমার পুত্রকে? কে তোমার পুত্র? হেমন্তদের। এবার বলুন কোথায় সে? আমি তাকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। অশ্বরামাও সত্তার, এবার আমি বুঝতে পারছি বীরের সন্তান বীরই হতে পারে। তোমার ছেলে আজ এই নয়নগরের প্রধান সেনাপতি। সেনাপতি? আমার হেমন্ত দাস এই নয়নগড়ের সেনাপতি? সত্তার, তোমার ছেলের বিরক্ত খুশি হয়ে আমি আমি তাকে প্রধান শিবশালা হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি। সম্রাট মহানুভব, আপনার দায় আমার ছেলে আজ এই নয়নগড়ের প্রধান শিবশালার। এ যে আমার কি আনন্দ লাগছে সম্রাট, এ যে আমার কি আনন্দ লাগছে সম্রাট। যাই সম্রাট, আমি আমার গায়ে গিয়ে সকলকে বলি, ওরে তারা কে কোথায় আছিস দেখে যাও, শুনে যাও, এই রাজ্য সরকারের সন্তান একমাত্র হেমন্ত আজ এই নয়নগড়ের প্রধান শিবশালার প্রধান শিবশালার প্রধান শিবশালা। যেমনই বাপ তেমনই ছেলে। আসুন ওজির সাহেব, আমরা এখন বিশ্রাম নিয়ে এগিয়ে গিয়ে তাই চলুন জনাব, তাই চলুন। এই নয়নগড়ের প্রথম সিপাহসালা। ইস, আর যদি হেমন্তকে একটু কাছে পেতাম, তাহলে এখানে বসে বসে মনের কথা বলতাম। মোনাজি চাই যারে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। মোহন আজ চাই যারে, দিহেল আজ চাই যারে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। বসে আছি পথ ছেয়ে, যদি আসে এই লগনে, বসে আছি পথ ছেয়ে, যদি আসে এই লগনে, বলবো খুলে মনের কথা, বলবো খুলে মনের কথা, গোপন কিছু রাখবো না।
কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায়, তাহার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায়, কেমনে পাইব তারে, কেমনে পাইব তারে সেই কথাটা জানি না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মোহন আজ চাই যারে, দিহিল আজ চাই যারে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না, কি যে করি বলো কিছু ভালো লাগে না। মধুমালা, মধুমালা, এসেছো তুমি? হ্যাঁ মধুমালা, আজ আজ তোমাকে আমি একটি খুশির সংবাদ দিতে এসেছি। কি খুশির সংবাদ? আমি জানি বন্ধু। ও মা, কি সুন্দর লাগছে তাই না? তুমি এখন এই রাজ্যের প্রধান সেনাপতি। তোমাকে দেখি আজ আমার মনে হচ্ছে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিই। তাই? একটি কথা বলি, বলো। সত্যি বলবো? জি, সত্যি বলো। এই জীবনে যারে চেয়েছি, আচ্ছা, আজ আমি তারে পেয়েছি। সত্যি? তুমি আমার গো, তুমি আমার, সত্যি বলছো? তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা পেয়েছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা, ফোটালে গো তুমি সখীর ভাষা। জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি।
বন্ধু, এবার এবার আমরা অন্দর মহলে যাই। তুই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। এখন থেকে আনা হচ্ছে মূল্যবান চন্দন কাঠ। প্রায় চন্দন কাঠ কাটা শেষের দিকে, তাই আবার যেতে হবে সেই নয়নগড়ের উদ্দেশ্যে চন্দন কাঠ কাটতে। আদিল শাহ, হুকুম করো বন্ধু। তুমি আগামীকাল রওনা করবে সেই নয়নগড়ের উদ্দেশ্যে। কাছে নিয়ে যাবে তোমার প্রয়োজন মতো কাঠুরিয়াকে। এবার কাঠের পরিমাণটা গতবারের থেকে তো দ্বিগুণ হয়। এই বন্ধুর যেমনটা ইচ্ছা তেমনটাই হবে। আরেকটি সংবাদ বন্ধু, এই সংবাদ সেবাবু ছাড়া দুঃসংবাদ বন্ধু। এই সেই দুঃসংবাদ। এই আঙ্গার সর্দার স্বাধীনতা ঘোষণা করেছে। সরকার স্বাধীনতা ঘোষণা হ্যাঁ, করেছে। স্বাধীনতা ঘোষণা করেছে। দেখি ফরমানে কি লেখা আছে, দেখি ফরমানে কি লেখা আছে। আকাঙ্ক্ষা এখন থেকে 20 বছর পূর্বে তোমার প্রেরিত খাজনার টাকা লুট করে আপনার হাতে তুলে দিয়েছিলাম। আপনি ওয়াদা করেছিলেন বিনিময়ে আমার মানিকচর হবে স্বাধীন, আর এ ব্যাপারে আপনি সব ব্যবস্থা করে দিবেন। কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো অনুমতি না পাওয়ায় আমি মানিকচরকে স্বাধীন বলে ঘোষণা করছি। এবার স্বেচ্ছায় যদি স্বীকৃতি না দেন তাহলে লড়াই করে হলেও আমি মানিকচর সে স্বাধীন করে আনবই। ইতি সর্দার। না না না, সম্ভব। সামান্য একটা দস্যু সে যা মানিকচরের স্বাধীনতা আমি কিছুতেই মেনে নেব না। প্রয়োজনে সেই সর্দারকে ধরে এনে চাবুকের পর চাবুক মেরে তার হৃদয় থেকে স্বাধীনতার স্বাদ চিরতরে মুছে দেব। বহুতলা আদেশ করেন বন্ধু। যাও, যেমন করে হোক কাঠ নিয়ে আসার পথে বাংলা সরকারকে দৌড় আনবে। তারপর আমি নিজ হাতে তাকে শাস্তা করব। তাই হবে বন্ধু। আমি এই যেমন করে হোক এই শয়তান রঙ্গ সর্দারকে এই আপনার দরবারে হাজির করব। শয়তান রাঙ্গা সর্দার তোমার মরার পায় গজিয়েছে, তাই তুমি মানিকচরকে স্বাধীন বলে ঘোষণা করেছ। এবার বুঝতে পারবে এর প্রতিফল কত ভয়ঙ্কর, কত নির্মম, কত কঠিন, কত কঠিন। আমার কাঙ্ক্ষের কলসি গেল গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেলা
কাঠের কলসি গেল জলেতে ভাসি কাঠের কলসি গেল জলেতে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা একবার যদি ঢেউ লাগিয়া কলসি হরে পাল মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিফল একবার যদি ঢেউ লাগিয়া কলসি হরে পাল মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিফল চলে কৌশলে আমার সারি না চলে চলে কৌশলে আমার শাড়ি না চলে নৌকা পানি রাখি তখন দিয়া রে নৌকা পানি রাখি তখন দিয়া পারের তরি বাইয়া যদি কলসি হরে তাল তবে কি আর কলসি খানা ভাসি তোলা পারের তরি বাইয়া যদি কলসি হরে তাল তবে কি আর কলসি খানা ভাসি তোলা আমার ভাইরে জানিলে তোর দেবে গজলে আমার ভাইয়ে জানিলে তোর দেবে বদলে তাড়াতাড়ি দেশে যাবে দিয়া রে তাড়াতাড়ি দেশে যাবে দিয়া আমার কাঠের কলসি গেল জলেতে ভাসি কাঠের কলসি গেল জলেতে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া আমার বড্ড পানি পিপাসা লেগেছে একই একই কোথায় যায় আমি পানি খাইতে ওখান থেকে পানি পিপাসা নিবারণ করা যায় কিনা কে তুমি আমি এই বাইরে মেয়ে মানে আমি আমি ওই নয়নগড় থেকে এসেছি একটু পানি পাবার আশায় আমি এখানে এলাম বেশ তো ওই যে সামনে পুকুরটি আছে ওইখান থেকে গিয়ে আপনি পানি খেয়ে নেবেন এই পুকুর থেকে কি পানি খাওয়া যায় যদি কিছু মনে না করো তাহলে তোমার কলসি থেকে আবার একটু কিছু পানি খাও না না এই যে সম্ভব নয় আপনি ওই পুকুর থেকেই পানি খেয়ে নিন কেন সম্ভব নয় কন্যা অতিথিকে যে পানি দান করা এই পুণ্যের কথা তা জেনেও আমাকে তুমি ফিরিয়ে দিচ্ছ দাও দাও তোমার কলসি থেকে আমাকে একটু পানি দাও আমি খেয়ে নিবারণ করি বেশ এত করে যখন বলছেন তবে নিন দাও এবার এবার আমি যাই
হে কি কন্যা, শুধু পানির পিপাসায় নিবারণ করে চলে যাবে? তোমার পরিচয় দেবে না? সে কি কথা, আবার পরিচয় দিতে হবে? হ্যাঁ কন্যা, কোন গ্রামে থাকো কন্যা, কোন গ্রামে ঘর গো, কোন গ্রামে ঘর? এ কি জ্বালায় পড়লাম রে বাবা, পানি খেতে এসেছে, এখন নাকি আবার পরিচয় দিতে হবে? গ্রামে থাকো কন্যা, কোন গ্রামে ঘর গো, কোন গ্রামে ঘর? হাই গো কি বা তোমার কথা পিতা, কি বানাতো মার গো, কি বানাতো মার? হাই গো কি বা তোমার কথা পিতা, কি বানাতো মার গো, কি বানাতো মানিক চরে থাকি আমি, মানিক চরে ঘর গো, মানিক চরে ঘর। মানিক চরে থাকি আমি, মানিক চরে ঘর গো, মানিক চরে ঘর। হাই গো পিতা নাকি রামা সর্দার, আমার নাকি
ঘর গো সংগ্রাম রাতে ঘর হাই গো পিতার নামটি অচল বাস আমার নামটি দেলু গো আমার নামটি দেলু হাই গো পিতার নামটি অচল বাস আমার নামটি দেলু গো আমার নামটি দেলু কেমন তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া গো কেমন তাদের হিয়া আইগো এত বড় হোসনা গো না কইরাছো না, আমি বিয়ে করি নাই। না কইরাছো বিয়া হাই গো এত বড় হোসনা গো না কইরাছো বিয়া গো না কইরাছো বিয়া ভালো আমার মাথা পিতা ভালো তাদের হিয়া গো ভালো তাদের হিয়া হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি ভালো আমার মাথা পিতা ভালো তাদের হিয়া গো ভালো তাদের হিয়া হাই গো তোমার মাতা ভালো পাইলে আমি করতাম বিয়া গো আমি করতাম বিয়া হাই গো তোমার মাতা ভালো পাইলে আমি করতাম বিয়া গো আমি করতাম বিয়া বেশ তো বাড়িতে গিয়ে বাবার কাছে গিয়ে প্রস্তাব পাঠিয়ে দাও তাই করবো ময়না তাই করবো এবার আমি যাই ময়না এবার আমি যাই বিদায় বিদায় এবার আমিও যাই অনেকক্ষণ হলো পুকুর ঘাটে এসেছি বাবা হয়তো আমার জন্য চিন্তা করছে অনেক দেরি হয়ে গেল আমিও তাড়াতাড়ি যাই আসমানে 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 তার রূপ যৌবনে আমাকে পাগল করে দিয়েছে। ওই যতদিন তোমাকে আমি আপন করে না পাবো ওই ততদিন আমার মনে যে ওই শান্তি নয়।
এই যদি না তোমার ভাই আকরাম খান ওই আমাকে কথা দিয়েছে এই তোমার সাথে এই আমারই বিয়ে হবে, কিন্তু এই তুমি তো আমাকে ধরাই দিছ না। আবার যেমন করে হোক আমি আমাকে আপন করে নিবই। এই তখনই আমার মনে শান্তি পাবো, আর তা না হলে আমার দিলে যে এই শান্তি খুঁজে পাবো না। আর আসমানিও যে তার দিলে শান্তি খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত ভাইজানের পদলোহী কুকুরগুলোকে নিশ্চিন্ত করতে না পারবো। শাহজাদি, চুপ করো। এই তুমি আমাকে কুকুর বললে? কুকুরের মতন যাদের স্বভাব তাদেরকে কুকুর বললে নিশ্চয়ই আমার অপরাধ হবে না। এই কিন্তু দুদিন পর যে আমার বিবি হতে যাচ্ছ, এই আপনার আকাশ কুসুম কল্পনা। আসমানিকে শাদী করার মতন কোনো গুণ আপনার মধ্যে নেই। এই আমার সহজে এই তোমার ভাই যাকে এই মশল পেয়েছে, আর ভাইয়ের সাহায্যে তুমি পাবে তার ভগ্নিকে, তাই না সিপাহসালা? হ্যাঁ, কিন্তু এ যে অসম্ভব। শয়তানের ধ্বংস যার কামনা, সে কখনো শয়তানের বাহযোগ্য হতে পারে না। তার কারণ তার আমাকে আমার পায়ে পায়জাম করবো। শাহজাদি, চুপ করো। এই ধৈর্য শুনে আর অতিক্রম করে যাচ্ছ। এই বারবার আমাকে বেচাতে গেলে আমি নবাবের ভাঙ্গি বলে এই তোমাকে আমি ক্ষমা করবো না। তাহলে কি করবে? এই তোমার উপরের গুণে ভেঙ্গে এই চুরমার করে দিব। আর আপনিও জেনে রাখুন, ভাইজানের বেতনভুক্ত কর্মচারী আমাকে চোখে নেবে তা আমি কখনো সহ্য করবো না। প্রয়োজনে জুতো মেরে এখান থেকে তাকে আমি তাড়িয়ে দেবো। এই এত বড় দেওয়া, এক্ষুনি আমি তোমাকে এই তোমার সতীত্র ভেঙ্গে এই চুরমার করে দেব। খবরদার বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি। ভালো মানে কিন্তু ওগো কে কোথায় আছে বাচ্চা? না, আর তোকে ছেড়ে দাও। তার ইজ্জত আমি এই ছেলেকে ছাড় বলছি, ছেড়ে। ওকে ছেড়ে দেখি তো শাস্তির জন্য তৈরি হয়নি। তোকে আমি প্রথম শেষ করে দেব। তবে না, মারো, ভালো করে মারো। ভালো করে মারো বন্ধু, বুঝিয়ে দাও। ভালো করে মারো, ভালো করে মারো। মারো বন্ধু, ভালো করে মারো। আজ তোকে ক্ষমা করে দিলাম। আবার যদি আহ্বান আর যদি কোনোদিন ওই শাহজাদির ইজ্জতের দিকে তাকাস, তোর হাত যদি আমি কেড়ে নেব। মারমু। আজকের বেজ্জতির কথা এটা আমার এই চিরজীবন মনে থাকবে। শালা লুচ্চে গেলাম কি? যাও আসমানে
বন্ধু, আমি জানি এই শয়তান আমাকে শান্তিতে থাকতে দেবে না। চলো আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই। না, কেন? চুরের মতো তোমাকে নিয়ে আমি যে চলে যাব না। আর যে আদর্শকে সামনে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আর আমি সেই লক্ষ্যস্থানে পৌঁছে তোমাকে যে আমি আমার জীবন সঙ্গিনী করে নিব। আর বিপদে ওই খোদাকে তুমি স্মরণ করো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো আসমানে, চলো, তাই চলো আলো, তাই চলো আসমানে। তাই চলো। হ্যালো, ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি ভোলা যায়? অনেকেরই ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা যেতে পারে না, তবু হাসি তবু কান্না। ভালোবাসা যেতে পারে না, তবু হাসি তবু কান্না। সারা সারা রাত ধরে প্রেমে ঘুমকে বদনাম লাঞ্ছনা আসে না। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে কারো ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে কারো সারা সারা রাত ধরে এই প্রেমে ঘুমকে বদনাম লাঞ্ছনা আসে না। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি ভোলা যায়? চলো বন্ধু, এখন আমরা প্রাসাদে ফিরে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সিপাহসালার, আমি এখানে এসেছি তোমাদের সকলকে ধরে নিয়ে যেতে। কিন্তু আমাদের অপরাধ। অপরাধ তোমার নয়, অপরাধ করেছে তোমার ভাই হেমন্ত। সে আমাদের প্রাক্তন সেনাপতির হাত কেটে দিয়েছে, তাই তার শাস্তি তোমাদের সবাইকে পেতে হবে। চলো চলো আমার সাথে না, রায় দরবারে চলো। আমরা যাবো না। হ্যাঁ চলো বলছি, চলো। ছেড়ে দিন। এ কি দাদা? হ্যাঁ মাইনা, মাইনা, এই মাইনা, আমি তোর দাদা। আমি আমি আজ এই নয়নগড়ের প্রধান সেনাপতি। মাইনা, হ্যাঁ মাইনা, মাইনা, বাবা কোথায় রে মাইনা? বাবা কোথায়? বাবা, এই তো বাবা হেমন্ত আমি। বাবা, হ্যাঁ বাবা হেমন্ত, আজ তোকে এই বেশে দেখে আমার যে কি আনন্দ লাগছে বাবা। আজ আমি তোকে সন্তান রূপে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি বাবা হেমন্ত। এই বেশে তোকে দেখে আমার কি যে আনন্দ লাগছে, কি যে আনন্দ লাগছে বাবা। বাবা, হ্যাঁ আজকে আজকের এই খুশির দিনে আমার আমার মায়ের কথাটি যে আমার খুব মনে পড়ছে বাবা। তাই তাই আজ তোমাকে বলতেই হবে, আজ তোমাকেই বলতেই হবে বাবা। ওরে ওরে বাবা হেমন্ত, দুঃখ করিস না। তোর মার সন্ধান শুনতে তোকে যে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। না বাবা, আজকে আজকে তোমাকে আমার মায়ের কথা বলতে হবে বাবা। বলো বাবা, বলো আমার মা কোথায় আছে, বলো। শান্ত হ বাবা হেমন্ত, সময় হলে আমি তোর মার সন্ধানের কথা তোকে বলবো বাবা। শান্ত হ। শুনেন শুনেন ওহে গো পিতা, বলি যে আমার গো প্রাণের পিতা, পিতা গো আমার পিতা। আজ আমার মায়ের কথাটা খুবই মনে পড়ছে বাবা। ওরে ওরে বাবা হেমন্ত, তুই এমন করে কাঁদিস না। তোর কান্না আমি সইতে পারি না বাবা। শুনেন শুনেন ওহে গো পিতা, বলি যে আপনার গো প্রাণের পিতা, পিতা গো হেমন্ত আমার মুখে আয়। পিতা। আচ্ছা তোমাকে বলতে হবে। তুমি বলে দাও, আমি আমার একমাত্র সন্তানের কান্না সহ্য করতে পারছি না। আমার মাতা কোথায় আছে গো? কত এলো দিন আমার গো প্রাণের পিতা, পিতা গো হেমন্ত, তুই এমন করে কান্দিস না বাবা। আমার কথা খুবই মনে পড়ছে খাতে তরি পায়ে গো তরি তরি
পিতা তুমি যদি আমার মায়ের কথা না বলো আমি তোমার পা ছাড়বো না পিতা। আমার বুকে আয়, আমার বুকে আয় বাবা হেমন্ত। হাতে তরি পায়ে গো তরি তরি বেচার গোপাল পিতা তুই সন্তান আমার আমার বুকে আয় হেমন্ত। সুতো ফেলে না দেখলাম মোর মাথাতে পান পিতা পিতা গোয়া তুমি বলে দাও আমি যে আমার একমাত্র সন্তানের কান্না সহ্য করতে পারছি না। কোথায় আছে কেমন গোয়া আছে বলে বিনা মারে গোপাল পিতা পিতা গোয়া আমার পিতা তুই আমার বুকে আয়, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি যাব মায়ের কাছে গো এক নজর দেখিতে গোপাল পিতা পিতা গোয়া আমার পিতা। তুমি আমার মায়ের কথা কি একটু বলো? শান্ত হো বাবা মন, শান্ত হো। শুনেন শুনেন ওহে গো পিতা বলি যে আপনার গোপাল পিতা গোয়া আমার বুকে আয় বাবা, আমার বুকের ধন বাবা হেমন্ত। আমার বুকে আয় বাবা। বাবা আজ তুমি আমার মায়ের সন্ধান দাও বাবা। আমি সেই ছোট্ট থেকে এত বড় হয়েছি কোনদিন আমার মায়ের মুখখান আমি একটি বাড়ির জন্য দেখিনি বাবা। তাই তাই আজ তোমাকে বলতেই হবে বাবা আমার মাতা কোথায় আছে বাবা? আমার মাতা কোথায় আছে? তুই তোর মার কথা শুনতে পারবি, তোকে যে আর কিছুদিন সহ্য করতে হবে, আর কিছুদিন সহ্য করতে হবে, আর কিছুদিন। হ্যাঁ বাবা, বাবা হ্যাঁ বাবা হেমন্ত, তোকে আর কিছুদিন সহ্য করতে হবে। দাদা তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। চলো দাদা, তুমি বড্ড ক্লান্ত, তুমি বাড়িতে গিয়ে কিছু খেয়ে নাও দাদা। তুমি চিন্তা করো না, মায়ের সন্ধান তুমি একদিন ঠিক পাবে দাদা। তোর কথা যেন সত্যি হয় রে ময়না। বেশ এবার চল ময়না, এবার বাড়ি চল। আঙ্গাসাদের বাড়িতে আছো? এই আঙ্গাসাদের, কোথায় তুমি বাইরে এসো? আজ তোমার স্বাধীনতার স্বাদ
চিরতরে মিঠিয়ে দেব। কে আপনি? আঙ্গ সদর স্বাধীনতা চা। কিন্তু কে আপনি? আর এমন সারের মতো চেঁচাচ্ছেন কেন? আঙ্গ সদর বাড়িতে আছে। না, বাবা বাড়িতে নেই। কিন্তু কেন? আর এত বড় শহরে এই নবাবের সাথে বিদ্রোহ করে এই মানিক স্যারকে স্বাধীনতা চা। আমি এসেছি তার স্বাধীনতার চিরাসাথে মিঠিয়ে দিতে। বাবা শুধু একাই স্বাধীনতা চায়নি, বাবার সাথে এই মানিকচরের সব জনগণই রয়েছে। তাহলে যে এই প্রথমে এই তোকেই বুঝাইতে হবে এই মিত্র বিদ্রোহী শাস্তি কত, এই কত ভয়ঙ্কর। ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ছেড়ে দিন। ওকে ছেড়ে দাও শয়তান। তাহলে এই রাষ্ট্র তার পক্ষপাত করবে। তবে এবার ইচ্ছা করলে আমি তার জীবনটা শেষ করতে পারি, কিন্তু কিন্তু না, এবার তুই এখানে ভাগ। আর যদি কোনোদিন যদি এখানে দেখি তাহলে ভাগ এখান থেকে। বেশ, তাই যাচ্ছি। তবে এই কথাটি আমার এই সারা জীবন মনে থাকবে। বদলা শুধু আমি নিবই নিবই। যা। সেলিম, লুত্তর ভাই, হ্যাঁ ময়না, যদি তুমি আজ সময় মতো না আসতে তাহলে যে আজ আবার কি হতো। ময়না না, ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো। ও বন্ধু, ছুঁয়ো না কাঞ্চা মনে আমার লাইগা
হায় কান্তা মনে আমার আগুন হায় হায়। ও
হাইরে ছাইরা গেলে আমার মরণ প্রাণ হয়। আমার এই মানিকচরের মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খাদ্য খেতে পারে না, স্ত্রী পুত্রদের ভালো একখানা কাপড় চোপড় দিতে পারে না, তারপর ওই আক্রমণকারীর অত্যাচারের শেষ নেই। তাই আমি এই মানিকচরকে স্বাধীনতা বলে ঘোষণা করলাম। আর তার পরিপ্রেক্ষিতে ওই শয়তান আক্রম আমাকে হত্যা করতে চেষ্টা করছে। আর তোমরা এই রাজ্যের স্বাধীনতা রক্ষার স্বার্থে, এই মানিকচরের স্বাধীনতা রক্ষার স্বার্থে ওই রাজ সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়বে। এই মানিকচরকে স্বাধীন করে আমরা তাই করব সরদার। আর আমরা সারা মানিকচরের মানুষ তোমার পিছনে আছি। আর আমরা সেই শয়তানদেরকে বুঝিয়ে দেব। আর আমরা গরিব চাষা হলেও ওই জালিমদেরকে শিক্ষা দিতে পারি। সাব্বাস, এটাই তো আমি তোমাদের কাছ থেকে আশা করেছিলাম। আর এখন থেকে তোমরা তৈরি থাকবে। ওই রাজ সৈন্যরা যদি এই মানিকচরে এসে সাধারণ নিরীহ জনগণের উপর কোন অত্যাচারের সৃষ্টি করে, তাহলে তাদেরকে জাতপানা জবাব দেবে। আর সেই সাথে তাদেরকে হত্যা করে পাঠিয়ে দেবে ওই জমালে। ঠিক আছে সরদার, ওই মানিকচরের স্বাধীনতা রক্ষা করতে আমরা জান দেব, তবু মান দেব না। আর আমাদের জীবনের বিনিময় হলেও রক্ষা করব এই মানিকচরকে। ভয় করো না, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে ওই খুদা দেওয়ার নামে শপথ করে বলছি, এই যেমন করে হোক ওই জালিমদের হাত থেকে এই মানিকচরের স্বাধীনতা রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। তাই চলো সরদার, তাই চলো, এবার আমরা ঘরে ফিরে যাই।